এই টুনি, আমরা কি বেড়াতে এসে এভাবে এক জায়গায় বসে থাকবো নাকি? হ্যাঁ রে টুনি, খুব তো বলেছিলি এখানে চারপাশটা নাকি অনেক সুন্দর। তা সেটা কি এখানে দাঁড়িয়ে থাকলে দেখা যাবে বলতো? ঠিক আছে কালু দাদা, তোমরা চারদিকটা ঘুরে দেখো, তবে পশ্চিমের দিকটায় কিন্তু ভুলেও যেও না, কেননা পশ্চিমের চারদিকটা বরফে ঢাকা, আর সেখানে গেলে নাকি বিপদে পড়তে হয়। আচ্ছা ঠিক আছে রে টুনি, আমরা পশ্চিমের দিকে যাব না, এসো তোমরা। এরপর কালু কাকলি ও কবুতর বনের চারপাশটা ঘুরে দেখার জন্য চলে যায়। এদিকে টুনি সবার জন্য রান্না করতে থাকে। সবাই তো মনে হয় আনন্দে ঘুরছে, এদিকে আমার মনটা যে বরফের বন দেখার জন্য ছটফট করছে। বরফের বন দেখার আমার অনেক দিনের শখ। যাই, ওদের চোখ ফাঁকি দিয়ে আমি বরফের বন দেখতে পশ্চিমের দিকে চলে যাই। এরপর কালু সবার চোখ ফাঁকি দিয়ে পশ্চিমের দিকে চলে যায়, আর সেখানে যাওয়া মাত্রই সে অনেক দূরে একটা আলু বাড়ি দেখতে পায়। আরে, এ আমি কি দেখছি? বরফের মাঝে এত সুন্দর একটা বাড়ি কে বানিয়েছে? এদিকে এখানে এসে অনেকটা ঠান্ডাও লাগছে, কিন্তু যতই ঠান্ডা লাগুক না কেন, ওই বাড়িতে আমি যাবই যাব। এই কথা বলে কালু সেই আলুর বাড়ির ভিতরে চলে যায়, আর সেখানে যাওয়া মাত্র সে একটা সোনার বিটকেস দেখতে পায়। আর যেই না সে সোনার বিটকেস খোলে, তখনই সে বিটকেসের ভিতরে একটা সোনার পুতুল দেখতে পায়। বরফের বনে এত দামি একটা বাড়িতে এত দামি দামি জিনিস আছে, সেটা নিশ্চয়ই টুনি জানতো। আর এসব কিছু ও একাই নেয়ার জন্য আমাদেরকে এখানে আসতে নিষেধ করেছিল, কিন্তু ওর এই চালাকি আমি ধরে ফেলেছি। এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, নয়তো এই সোনার পুতুল নিতে পারবো না। এই কথা বলে কালু যেই না সোনার পুতুলটা নিয়ে চলে যাবে, ঠিক তখনই কালুর সামনে এক বরফের রানী এসে যায়। আমার সোনার পুতুল নিয়ে কোথায় পালিয়ে যাচ্ছিস কালু? ইয়ে মানে না মানে, তোর সাহস কি করে হলো? তুই আমার আলুর ঘরে প্রবেশ করে আমার সোনার পুতুল নিয়ে পালিয়ে যাচ্ছিস? এর জন্য তোকে আমি কঠিন শাস্তি দিব। এই কথা বলে বরফের রানী কালুর উপর জাদু শক্তি প্রয়োগ করে। এখন থেকে তুই যা স্পর্শ করবি তাই বরফ হয়ে যাবে। এই বরফযুক্ত শরীর নিয়ে তুই কখনো কাউকে সাহায্য করতে পারবি না, কিন্তু তোর এই অবস্থা থেকে তুই সেদিনই মুক্তি পাবি যেদিন তুই কারো সাহায্য করতে পারবি। এরপর বরফের রানী কালুর থেকে সোনার পুতুলটা নিয়ে নেয়, আর সে অদৃশ্য হয়ে যায়। আর বরফের রানী অদৃশ্য হওয়ার সাথে সাথে তার আলুর বাড়িটাও অদৃশ্য হয়ে যায়। এদিকে কালুও সেখান থেকে টুনির কাছে চলে আসে। এ কি কালু দাদা, তুমি এতক্ষণ কোথায় ছিলে? এদিকে আমরা সবাই তোমাকে খুঁজে বেড়াচ্ছি। আমি যে অতি চালাক হতে গিয়ে বরফের রানীর কাছে ধরা পড়ে গেছি রে টুনি। তুই ঠিকই বলিস, অতি চালাকের গলায় দড়ি। আজ যদি তোর কথা শুনতাম, তাহলে আজ আমাকে এমন পরিস্থিতিতে পড়তে হতো না। কি হলো কালু, তুমি টুনির কথায় কোনো উত্তর দিচ্ছ না কেন? এতক্ষণ তুমি কোথায় ছিলে বলো তো? আমার ওই লোভের কথা কাউকেই বলা যাবে না, তা না হলে সবাই আমাকে নিয়ে অনেক কথা বলবে। এখন যে আমি কি করি কি করি কি করি, না না, এদের কারোর প্রশ্নের উত্তর দিতে পারবো না। এর থেকে ভালো হবে আমি এখান থেকে পালিয়ে যাই। যেমন কথা তেমনই কাজ। এরপর কালু সেখান থেকে পালিয়ে যায়, আর সোজা একটা তরমুজের দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। তরমুজ কিনবি রে বাবা? হ্যাঁ বুড়িমা, আমাকে এক পিস তরমুজ দাও তো, ও অনেকক্ষণ থেকে কিছুই খাই না। এই নে রে বাবা। এরপর কালু যেই না তরমুজটা হাত দিয়ে ধরে, সাথে সাথে তরমুজটা বরফ হয়ে যায়। তা দেখে মিনু বৃদ্ধা অবাক হয়ে যায়। এ কি, তরমুজটা এভাবে বরফ হয়ে গেল কেন? কে তুই বাবা? নিশ্চয়ই তুই কোনো বরফের জাদুকর। তুই এখান থেকে চলে যা রে বাবা, তা না হলে তোর স্পর্শে আমার দোকানটাই যে বরফ হয়ে যাবে। কিন্তু বুড়িমা, খিদের জ্বালায় আমার পেটে যে ইঁদুর ছোটাছুটি করছে, তাই এই তরমুজ আমাকে খেতেই হবে। এরপর কালু যেই না মিনু বৃদ্ধার তরমুজের ডালি থেকে তরমুজ নিতে ধরে, ঠিক তখনই তার স্পর্শে ডালি সহ সমস্ত তরমুজ বরফ হয়ে যায়। তা দেখে তো মিনু বৃদ্ধা অনেক রেগে যায়।
তোকে নিষেধ করা সত্ত্বেও তুই আমার তরমুজগুলো বরফ বানিয়ে দিলি। দাঁড়া, তোকে আজ দেখাচ্ছি মজা। এই কথা বলে মিনু বৃদ্ধা যেই না একটা লাঠি হাতে নেবে, তখনই কালু ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। দাঁড়া দাঁড়া বলছি, পালিয়ে যাচ্ছিস কেন? দাঁড়া। যাক বাবা, একটুর জন্য বেঁচে গেছি। এখন তো দেখছি খিদে পেলেও খেতে পারবো না। না না, যেভাবে হোক অন্যকে সাহায্য করতে হবে, আর বরফের রানীর জাদু শক্তি থেকে মুক্তি পেতে হবে। একে ঠাম্মি, তুমি একা একাই বনের ভিতরে কি করছো? এই মাছের ডালিটা মাথায় তুলে দিতে পারবে এমন একজনের জন্য অপেক্ষা করছি রে দিদি ভাই, কিন্তু তেমন কাউকে তো পাচ্ছি না। এই তো সাহায্য করার মতো একজনকে পেয়েছি। যাই, ওই বুড়িমাকে গিয়ে সাহায্য করি আর নিজেকে পাপ মুক্ত করি। আর একবার যদি এই পাপ থেকে মুক্তি পেয়ে যাই, তাহলে আর দ্বিতীয়বার লোভ করব না। এই কথা বলে কালু কামিনী বৃদ্ধার কাছে চলে যায় আর বলে, আমি তোমাকে সাহায্য করছি বুড়িমা। এই কথা বলে কালু যেই না মাছের ডালিটা ধরে, অমনি মাছগুলো সব বরফ হয়ে যায়। হায় হায় রে, আমারে কি সর্বনাশ হয়ে গেল! তুই আমাকে সাহায্য করতে এসেছিস নাকি আমার ক্ষতি করতে এসেছিস? হারামজাদা, দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। কামিনী বৃদ্ধার কথা শুনে কালু আবারও সেখান থেকে পালিয়ে যায়। হায় হায় রে, সামান্য একটু লোভ করার ফলে এত কঠিন শাস্তি ভোগ করতে হচ্ছে। এখন আমি কি করব? কোথায় যাব? এখন তো মনে হচ্ছে না খেতে পেরে মরে যাব। মা, মা, এক্ষুনি এই বান ছেড়ে আমাদেরকে পালাতে হবে। কেন রে মা, কি হয়েছে? বানের ভেতরে সবাইতে আগুন লেগে গেছে, তাই সবাই বান ছেড়ে পালিয়ে যাচ্ছে। সবাই পালিয়ে যাচ্ছে বান ছেড়ে? ঠিকই করেছে। ঘরের আগুন পুরো বনে লাগার আগেই আমাদেরকেও পালিয়ে যেতে হবে। পেয়েছি, অন্যকে সাহায্য করার উপায় আমি পেয়ে গেছি। আর কত পানি দিব বলতো টুনি? এই বনের সবাই তো একে অপরকে সাহায্য করা ছেড়ে দিয়ে ভয়ে পালিয়ে যাচ্ছে, আর আমরা দুজন মিলে কি এমন করব বলতো? এরপর কাঁদতে কাঁদতে সেখানে মিনু বৃদ্ধা চলে আসে আর টুনিদেরকে দেখে বলে, মারে, আমার ঘরেও যে আগুন লেগে গেছে, আর আমার ঘরের ভিতরে যে আমার অনেক কষ্টে জমানো টাকা রয়ে গেছে। তোরা আমার টাকাগুলো রক্ষা কর রে মা, তা না হলে যে আমি নিঃস্ব হয়ে যাব, নিঃস্ব হয়ে যাব। মিনু বৃদ্ধার কান্না কালু এসে শুনতে পায় আর বলে, কেঁদো না বুড়িমা, কেঁদো না, আমি তোমাদেরকে সাহায্য করব। এই কথা বলে কালু তার সামনে থাকা ঘরগুলোতে চলে যায় আর আগুন লেগে যাওয়া ঘরে একে একে স্পর্শ করে, আর সবগুলো ঘর স্পর্শ করার সাথে আগুন নিভে যায়, কেননা কালুর শরীরে বরফের শক্তি ছিল। তোকে অনেক ধন্যবাদ রে বাবা, তুই একদিন আমার ক্ষতি করেছিলি, কিন্তু আজ আমার অনেক বড় উপকার করলি। এই নে, এই 50 টাকা তুই নে, এটা দিয়ে তুই কিছু কিনে খাস। এরপর কালু মিনু বৃদ্ধার থেকে টাকা নেয়, কিন্তু এবারে সেটা আর বরফ হয়ে যায় না, আর তা দেখে তো কালু অনেক খুশি হয়ে যায়। এ কি, টাকাটা বরফ হয়ে গেল না কেন? তার মানে আমি অন্যদের সাহায্য করায় আমার শরীর থেকে জাদু শক্তি কেটে গেছে। কাকুলি, হ্যাঁ কাকুলি, আমি মুক্তি পেয়ে গেছি। এসব তুমি কি বলছো কালু? তুমি মুক্তি পেয়েছো মানে? আর তোমার স্পর্শে ঘরগুলো এমন বরফ হয়ে গেল কেন? আর তুমি আমাদের থেকে এভাবে পালিয়ে গেলে কেন কালু দাদা? বলছি বলছি, এত করে যখন জানতে চাইছো তাহলে আমি সব বলছি। এরপর কালু সবাইকে সব কথা খুলে বলে, আর কালুর কথা শুনে টুনি বলে, এবার লোভ করার ফল বুঝতে পারলে তো কালু দাদা, এজন্যই বলি কখনো লোভ করো না। চলো সবাই, আমাদের বনে ফিরে যেতে হবে।
এরপর সবাই ওই বন ছেড়ে নিজেদের বনে চলে আসে। কোন রোদের উত্তাপে আমার পুরো শরীর ঘেমে একাকার। কতদিন হয়ে গেল বনে কোনো বৃষ্টির দেখা নেই। আসলে বিষয়টা ভাবনার। রোদের উত্তাপ বনে এভাবে বাড়তে থাকলে তো চারদিক খরা দেখা দিবে। নদী নালায় যতটুকু জল আছে সব শুকিয়ে যাবে। ঠিক বলেছ টুনি। শোনো সবাই, চলো আমরা বনের দক্ষিণ কোণে ময়ূরী আছে না, তার কাছে যাই। সে তো কোন দিন বৃষ্টি হবে তার খবর আগে জানতে পারে। তার কাছে গিয়ে বৃষ্টির খবর জানতে চাই। ঠিক বলেছ টোনা, আমাদেরও তো বৃষ্টির জন্য প্রস্তুতি নিতে হবে। ঘর ঠিক করতে হবে, খাবার সংগ্রহ করে রাখতে হবে। তবে দেরি কিসের? চলো চলো আমরা ময়ূরীর কাছে যাই। এই বলে সব পাখিরা ময়ূরীর কাছে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। তাড়াতাড়ি বনের কাঠ দিয়ে বেশ কয়েকটা নৌকা তৈরি করতে হবে। তারপর সেই নৌকাগুলো আমি জেলেদের কাছে বিক্রি করব। আজ সকাল সকাল আমার খাবারের জোগাড় হয়ে গেল। আমার সামনে একটা জীবিত মানুষ দাঁড়িয়ে আছে। হ্যালো, একি এখানে বাঘ এসেছে, বাঁচাও বাঁচাও, বাঘ এসেছে, বাঘ এসেছে, বাঁচাও বাঁচাও। হ্যালো, দেখো দেখো, তোমরা নিচে দেখো, একটা মানুষকে বাঘ আক্রমণ করেছে। ওই মানুষকে আমাদের বাঁচাতে হবে। কি করা যায়, কি করা যায়? ওই তো আমার মাথার বুদ্ধি খুলে গেছে। সবাই নিচ থেকে পায়ে আমরা পাথর আঁকড়ে ধরে ওই পাথর নিয়ে গিয়ে বাঘের ওপর ফেলবো। ভালো বুদ্ধি, ভালো বুদ্ধি। চলো সবাই চলো। এই বলে সব পাখিরা নিচ থেকে পা দিয়ে পাথর তুলে নিয়ে উড়তে উড়তে উপর থেকে সবাই পাথরগুলো নিচে ফেলে দেয়। আর সেই পাথরগুলো বাঘকে আঘাত করতে থাকে। আচমকা পাথরের আঘাত পেয়ে বাঘ ভয় পেয়ে যায়। আরে আরে, আমার উপরে এত বড় বড় পাথর কে ফেলছে? কে রে, কে? মাথাটা বুঝি ফেটেই গেল রে। তুমি বেশি আঘাত পাওনি তো? ভাগ্যিস আমরা ঠিক সময় তোমাকে দেখতে পেয়েছি। তোমরা আজ আমার প্রাণ বাঁচালে। তোমরা অনেক ভালো পাখি। আমি হলাম রহিম, নৌকা বানিয়ে বিক্রি করি। যদি তোমাদের কোনোদিন আমাকে কিংবা আমার বানানো নৌকার প্রয়োজন হয় তবে অবশ্যই আমাকে জানাবে। তোমাদের এই উপকারের ঋণ আমি শোধ করতে চাই। তুমিও অনেক ভালো। আমাদের কোনোদিন সাহায্য লাগলে অবশ্যই তোমাকে জানাবো। আমাদের এখন একটা জরুরি কাজে যেতে হবে। আমরা তবে আসি। বিদায়। বিদায় বন্ধুরা। 1 2 3 এই 7। বাবা বাবা, আমার কলা গাছের খণ্ড জমানো শেষ। এবার শুধুমাত্র সময়ের অপেক্ষা। ভেবে যে কি আনন্দ হচ্ছে না। ময়ূরী যখন একা একা এসব কথা বলছিল ঠিক সেখানে সব পাখিরা চলে আসে। এই তো ময়ূরী, যাক অবশেষে তোমার দেখা পেলাম। আরে বনের সব পাখিরা আমার এখানে? কি ব্যাপার, কোনো প্রয়োজনে এসেছো নাকি তোমরা? দেখো বাবু, আমি কাউকে কোনো বড় ধরনের সাহায্য করতে পারবো না। আমার অনেক কাজ এখন। তুমি ঠিক বলেছো, আমরা প্রয়োজনেই তোমার কাছে এসেছি। তবে খুব অল্প সময় আমাদের দিলেই হবে। তোমার বিরক্তির কারণ আমরা হব না। শোনো না ময়ূরী, তুমি তো বৃষ্টির খবর আগে থেকে জানতে পারো। বলো না বনে কখন বৃষ্টি হতে পারে? হ্যাঁ হ্যাঁ, বলো তুমি। এমন রোদের উত্তাপ যে আর সহ্য করতে পারছি না আমরা। বৃষ্টি? কিসের বৃষ্টি? এই বনে এখন কোনো বৃষ্টি হবে না। যাও যাও, তোমরা নিজেদের ঘরে গিয়ে নাক ডেকে ঘুমাও তোমরা। আমি স্পষ্ট বুঝতে পারছি এখন কোনো বৃষ্টি হবে না। সত্যি বলছো ময়ূরী? এখন কোনো বৃষ্টি হবে না? এমন রোদের উত্তাপ আমাদের সহ্য করতে হবে? কেন, আমার কথা তোমাদের বিশ্বাস হলো না? আমাকে সন্দেহ করছো? না না, আমরা বিশ্বাস করেছি। আমরা জানি তো তুমি বৃষ্টি নিয়ে ভুল কিছু বলতেই পারো না। এই চলো চলো, আমরা আমাদের ঘরে ফিরে যাই। বুঝলাম না ময়ূরীকে প্রশ্ন করাতে এমন রেগে গেল কেন? গরমে বুঝি ময়ূরীরও মাথা গরম হয়ে গেছে। বনে যে কখন বৃষ্টি হবে। এ কথা বলতে বলতে সব পাখিরা সেখান থেকে চলে যায়। এদিকে ময়ূরী বলে ওঠে, বোকা পাখির দল, আমার কাছে জানতে এসেছিল কোন দিন বৃষ্টি হবে। আমি তো জানি আজ রাতে বৃষ্টি হবে। আমি তো ইচ্ছে করে বলিনি ওদের, যেন ওরা সতর্ক হতে না পারে। এতেই তো আমার ব্যবসায় লাভ হবে। যাই, আমার কাজে লেগে পড়ি। এরপর বনে রাত নেমে আসে। রাতের বেলা সব কাজকর্ম সেরে বনের পাখিরা নিজেদের ঘরে ফিরে আসে।
টোনা, তুমি কাল খাবারের জন্য কিছু খাবার নিয়ে এলে না? এখন তো শুকনো মৌসুম, অযথা আগে দানা সংগ্রহ করে কি করব বলো? কালকের দানা কালই সংগ্রহ করব। টোনা যখন টুনিকে এসব কথা বলছিল, হঠাৎ করে আকাশের চাঁদ ডুবে গিয়ে কালো মেঘে আকাশ ঢেকে যায়। প্রচন্ড জোরে বাতাস বইতে থাকে। টোনা টুনি ঘরের বাইরে বেরিয়ে আসে। এ কি টোনা, আকাশের অবস্থা দেখে তো মনে হচ্ছে এক্ষুনি প্রবল বেগে বৃষ্টি হবে। ঠিক বলেছ টুনি, তাহলে কি ময়ূরী আমাদের সঠিক খবর দেয়নি? এমনও তো হতে পারে ময়ূরী আমাদের মিথ্যে কথা বলেছে। কিন্তু বৃষ্টি নিয়ে মিথ্যে কথা বলে ময়ূরীর কি লাভ? টোনা টুনি এসব কথা ভাবতে ভাবতে আকাশ পুরে প্রচন্ড বেগে বৃষ্টি শুরু হয়ে যায়। অন্যদিকে আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। এই তো বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি জানি এ কোনো সাধারণ বৃষ্টি নয়। এই বৃষ্টিতে খুব তাড়াতাড়ি বন্যা হবে। আর বাকিরা তো বৃষ্টি বন্যার জন্য আগাম প্রস্তুতি নিয়ে রাখেনি। সবার ঘর ভেঙে যাবে। আর তখনই আমি আমার কলা গাছের ভালায় ব্যবসা শুরু করব। বন্যার জন্য সবাই আমার কলা গাছের ভালায় উঠতে চাইবে। আর আমি চড়া দামে সবাইকে ভালায় উঠাবো। আমার কি আনন্দ আকাশে বাতাসে। এভাবে রাত যত গভীর হতে থাকে, ঝড় বৃষ্টি আরো বাড়তে থাকে। নদীর পাড় ভেঙে বনে জল ঢুকতে থাকে। ঝড়ের দাপটে পাখিদের ঘর সহ গাছপালা ভেঙে পড়তে থাকে। পাখিরা আতঙ্কে দিক বিদিক ছুটতে থাকে। টোনা টুনি, ঝড়ে আমার ঘর ভেঙে গেছে। আজ রাতের জন্য তোমাদের ঘরে একটু আশ্রয় দিবে? তোমাকে কি আশ্রয় দিব? আমরাই তো আশ্রয়হীন। আমাদের ঘরও তো ভেঙে গেছে। এমন ঝড় বাতাসে উঠতেও পারছি না। চলো চলো ওই গাছের ডালে গিয়ে বসি আমরা। সব শেষ, আমার সব শেষ। আমার ঘরের সঙ্গে খাবার, টাকা পয়সা সব বাতাসের দাপটে উড়ে গেছে। ওই ময়ূরী সত্যি আমাদের এভাবে মিথ্যে কথা বললো? ছি 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 ছি। ঝড় বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সবাই যখন গাছের ডালে বসেছিল, ঠিক তখনই বৃষ্টি আর নদীর পাড় ভেঙে বনে জল ঢুকে বন্যার সৃষ্টি হয়। আর সেই বন্যার জলে ভেলা বইতে বইতে ময়ূরী সেখানে এসে উপস্থিত হয়। আরে আরে ময়ূরী, তুমি আমাদের বাঁচাতে ভেলা নিয়ে এসেছো? আমাদের সঠিক খবর দিতে পারোনি বলে বুঝি আমাদের বিপদে সাহায্য করতে এসেছো, তাই না? সাহায্য? কিসের সাহায্য? আমি তো ইচ্ছে করে তোদের বৃষ্টির খবর জানাইনি, যেন তোদের বাড়ি ঘর সব ভেঙে যায়। আর তোরা আমার কলা গাছের ভেলায় টাকার বিনিময়ে উঠিস। যতক্ষণ বন্যা বৃষ্টি থামেনি ততক্ষণ আমার ভেলায় থাকতে পারিস। জনপ্রতি 500 টাকা। ছি ময়ূরী, ছি। আমরা তোমার কাছে সাহায্য চাইতে গিয়েছিলাম, আর তুমি আমাদের সাথে প্রতারণা করলে। তোমার তো আমাদের সাহায্য করা উচিত। আমাদের কাছে কোনো বিনিময় ছাড়া তোমার ভেলায় আমাদের আশ্রয় দেওয়া উচিত। দেখো 500 টাকা দিয়ে আমার ভেলায় আশ্রয় নিলে না, না নিলে নাই। আমাকে আরো কাস্টমার ধরতে হবে। ময়ূরী যে এভাবে আমাদের ধোকা দিতে পারে জীবনেও ভাবতে পারিনি। ময়ূরী তার শক্তির অপব্যবহার করলো। বজ্জাত ময়ূরী, তুই তোর পাপের শাস্তি পাবি পাবি। ময়ূরীর ধোকায় আমরা আমাদের বাড়ি ঘর জমানো টাকা পয়সা সব হারিয়েছি। হায় হায় রে, এখন আমরা কোথায় যাব, কি করব? সবাই যখন সেই গাছে চিন্তিত অবস্থায় বসেছিল, এদিকে ঝড় বৃষ্টির দাপট আরো বাড়তেই থাকে। এমন সময় পাখিদের বসা গাছও ঝড়ে হেলে পড়তে থাকে। আর পাখিরা ভয় পেয়ে সেই গাছ ত্যাগ করে একটা উঁচু মাটির টিলার উপরে গিয়ে বসে। এই ঝড় বৃষ্টির রাতে আমরা কিভাবে খোলা আকাশের নিচে কাটাবো? চারিদিকে বন্যার জল থই থই করছে। সব পাখিরা যখন হতাশায় ভয়ে সেই মাটির টিলার উপরে বসেছিল, ঠিক তখনই রহিম তার বানানো নৌকা নিয়ে সেদিক দিয়ে যেতে থাকে। আরে আরে, তোমরা সেদিনের আমার পাখি বন্ধুরা না, যারা আমাকে বাঘের হাত থেকে বাঁচিয়েছিলে? হ্যাঁ রহিম বন্ধু, আমরাই সেই পাখিরা। আজ আমরা বড্ড বিপদে পড়েছি। ঝড় বৃষ্টির কারণে আমাদের ঘর বাড়ি সব উড়ে গেছে। আমরা এখন আশ্রয়হীন, কোথাও আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। কে বলেছে কোথায় যাওয়ার জায়গা নেই? এসো এসো, আমার নৌকায় উঠে এসো, আর আমার নৌকার উপরে আমঘরে এসে আশ্রয় নাও। বৃষ্টিতে তোমাদের একদম কষ্ট হবে না। তোমাকে অনেক ধন্যবাদ রহিম বন্ধু, তোমার জন্য আমরা প্রাণে বেঁচে গেলাম। উপকারের উপকার করাই তো আমার কাজ। যাও যাও, তোমরা সবাই ভিজে গেছো, আমঘরে ঢুকে পড়ো, আমি নৌকা চালাই। ঝড় বৃষ্টি থেমে গেলে আমি ডেকে দেব।
রহিমের কথা শুনে সব পাখিরা আমঘরে ঢুকে পড়ে। অন্যদিকে ঝড় বৃষ্টি আর বন্যার জলে স্রোতের ধাক্কা সামলাতে না পেরে ময়ূরের দুর্বল কলা গাছের ভেলা ভেঙে যায়। আর ময়ূরী বন্যার জলে পড়ে কোনো রকমে ভাঙা ভেলার কলা গাছের খণ্ড আঁকড়ে ধরে হাবুডুবু খেতে থাকে। আশেপাশে কি কেউ আছো? আমাকে বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। দেখলে তো বন্ধুরা, ভালো কর্মের ফল সবসময় ভালো হয়, আর খারাপ কর্মের ফল সবসময় খারাপ হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।